আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমপ্লিট কেরিয়ার প্ল্যানিং ফর বিগিনার্স এই কোর্সে এখন আপনাদের সাথে আলোচনা করব লেসন 18। এই লেকচার 18 বা লেসন 18 এর টাইটেল হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর জব ইন্টারভিউ। হ্যাঁ, এটা তো সেই আমাদের মাহেন্দ্রক্ষণ, তাই না? মানে এটার জন্যই তো আমাদের অপেক্ষা করা যে কখন একটা ইন্টারভিউ কল পাবো। মানে চাকরি পাই কি না পাই ওটা তো আসলে পরের ব্যাপার। কাছের ব্যাপার হচ্ছে ইন্টারভিউ বোর্ড ফেস করা। মানে আমি যেখানে যেখানে সিভি দিচ্ছি সেখান থেকে যদি একটা ইন্টারভিউ কল আসে তাহলে সত্যি অনেক ভালো লাগে এবং মনে হয় যে ইয়েস, মিশন সাকসেসফুল। অ্যাটলিস্ট কিছুটা হলে তো সাকসেসফুল, কারণ সিভি দেওয়ার পরে প্রথমে সিভি তৈরি, তারপর হচ্ছে সিভি জমা দেয়া। সেই জমা দেয়া সিভির উপর ভিত্তি করে যদি আমি শর্টলিস্টেড হই, যদি আমাকে কেউ ইন্টারভিউ কলে ডাকে, তো ডেফিনেটলি এটা একটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তো তারপরে কি হবে, মানে আমি যদি ইন্টারভিউ কল পেয়ে যাই, ইনভিটেশন পেয়ে যাই, এরপর আমি কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে আগাবো, নিজেকে কিভাবে রেডি করব, সেটাই হচ্ছে লেসন 18 বা লেকচার 18। আচ্ছা, তাহলে এটাতে চলে আসি। হাউ টু প্রিপেয়ার ফর জব ইন্টারভিউ। লুক ইনটু দ্য জব পোস্ট টাইটেল ফার্স্ট। খেয়াল করে দেখেন, সবার প্রথমে আপনাদেরকে বলবো যে যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন, কোথায় কোথায় অ্যাপ্লাই করছেন, কোন জবে অ্যাপ্লাই করছেন, কোন পজিশনে এবং কোন প্রতিষ্ঠানে, সেটা না একটা ডায়েরি মেনটেন করবেন। এবং সব সময় আপনার ল্যাপটপ, আপনার পিসির সামনে একটা ডায়েরি রাখবেন এবং পেন ভিতরে রেখেই দিবেন। মানে আমি যে এখন আপনার সাথে কথা বলছি না, ভয়েস রেকর্ড করছি, আমার পিসিতে করছি, কিন্তু পিসির সামনেই কিন্তু আমার একটা ডায়েরি থাকে এবং আমার কলম থাকে। কারণ হঠাৎ করে ইনস্ট্যান্ট এত ইনফরমেশন আসে বা কিছু একটা আমাকে লিখে রাখতে হয়, যেটা তখন খুঁজে পাওয়া যায় না কোথাও কিছু। মোবাইল তো আছে, আজকাল মোবাইলেও আবার আমরা নোটস লিখে রাখি, কিন্তু সেটাও একটা ব্যাপার। আর বেটার হয় কাগজ কলমে লিখে রাখা, কারণ মোবাইলের জিনিস তো কখন আবার কি হয়ে যায়, দেখা যাচ্ছে যে একটা সিস্টেম লস হলো বা কিছু একটা ব্রেক হলো, তখন সব মেমোরি আউট হয়ে গেল। তো তার চেয়ে দরকার নেই। আপনি যেটা করবেন মোবাইলেও রাখবেন, আর হচ্ছে কোথায় কোথায় অ্যাপ্লাই করছেন। ধরুন আপনি আজকে সকালে ঘুম থেকে উঠে 7টা জায়গায় সিভি দিয়েছেন, এই 7টা জায়গারই কিন্তু আপনি ডায়েরিতে লিখে রাখবেন যে XYZ কোম্পানি, ABC পোস্ট, এভাবে লিখে রাখবেন। এর ফলে হবে কি, আপনার ভেতরে একটা কানেকশন বিল্ড আপ হবে। ভেতরে ভেতরে আপনি জানবেন যে আচ্ছা আমি ওই জায়গায় অ্যাপ্লাই করেছি, সো এখান থেকে কল আসতে পারে। সো অনেক সময় হয় কি, আমরা প্রতিদিন এই যে 6টা 7টা 8টা করে জায়গায় অ্যাপ্লাই করি, তো কন্টিনিউয়াসলি ধরেন 7 দিনে যদি আমি 6 7 42 জায়গায় অ্যাপ্লাই করি, কথার কথা, অষ্টম দিনে যে যদি কোনো একটা কল আসে এবং এই 42টা জায়গায় কোনো একটা জায়গা থেকে কল আসে, আমি কিন্তু বুঝতে পারবো না যে আমি কি এখানে সিভি দিয়েছিলাম। কনফিউশন হবে। কিন্তু তখন কি করি আমরা জানেন? ও হ্যাঁ হ্যাঁ জি, সিভি দিয়েছিলাম, মানে কল পেয়ে খুব খুশি হয়ে যাই যে হ্যাঁ অবশ্যই আমি সিভি না দিলে তো আমাকে ডাকবে না, আমার সিভি তো মানে আমার কন্ট্যাক্ট নাম্বার তো তারা আকাশটাকে জানবে না, ডেফিনেটলি আমার সিভি তাদের কাছে আছে দেখেই তারা আমাকে কল দিয়েছে। এর চেয়েও বেটার হয় যদি আপনি লিখে রাখেন এবং আপনি জানেন যে আপনি এই প্রতিষ্ঠানে এই পোস্টে সিভি দিয়েছেন। সো যখনই আপনি লিখে রাখবেন তখন আপনার মাথার মধ্যে অটোমেটিক্যালি ওটা গেঁথে যাবে, এবং যখন ইন্টারভিউ কল আসবে তখন সবার প্রথমে আপনার মনে হবে যে হ্যাঁ টাইটেল আমি তো এখানে দিয়েছিলাম। সো এই জন্য বলা হচ্ছে যে লুক ইনটু দ্য জব পোস্ট টাইটেল ফার্স্ট। যখনই কল আসবে, ধরেন ABC কোম্পানি থেকে কল আসলো, সাথে সাথে আপনি দেখবেন যে আপনি ওই লিস্টে আপনি যে গত কয়েকদিনে অ্যাপ্লাই করেছিলেন, কোন কোন জায়গায় লিখেছেন কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করেছিলেন। আর যদি এটা প্রয়োজন হবে না, যদি আপনি ভালো করে শুনতে পারেন, কারণ ওরাই বলবে ফোন করে যে মিস্টার অথবা মিস অমুক বলছেন আপনাকে, আপনি আমাদের এই প্রতিষ্ঠানে এই পোস্টে অ্যাপ্লাই করেছিলেন, তো আপনার জন্য একটা ইন্টারভিউ কল আমরা অ্যারেঞ্জ করেছি আগামীকাল বা 2 দিন পর দুপুর 2টোর দিকে চলে আসবেন এই অ্যাড্রেসে, সাথে এটা বা ওটা নিয়ে আসবেন, কিছু সার্টিফিকেট বা সিভি হার্ড কপি। তো এই কথাগুলো আর কি বলা থাকে। তো এটাই বলা হচ্ছে যে লুক ইনটু দ্য জব পোস্ট টাইটেল ফার্স্ট, মানে প্রিপারেশন নেয়ার প্রথম ধাপটাই হচ্ছে যে কোন জবে আপনি অ্যাপ্লাই করেছেন সেই জব পোস্টটা দেখা। নাম্বার টু হচ্ছে সার্চ অ্যান্ড কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি। এরপরে আপনি যখন জেনে যাবেন যে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন, নেক্সটে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ইনফরমেশন কালেক্ট করবেন সেই কোম্পানি সম্পর্কে। সেই কোম্পানি সম্পর্কে আপনি নেটে সার্চ করবেন এবং হচ্ছে কিছু ইনফরমেশন কালেক্ট করবেন এবং ছবি তুলে রাখবেন অথবা মোবাইলে রাখবেন অথবা সেভ করে রাখবেন বা কিছু লিখে রাখবেন। যেমন কত সালে গঠিত হয়েছিল, মূল প্রোডাক্ট বা সার্ভিস কি, এবং হচ্ছে তাদের বর্তমানে তারা কি নিয়ে কাজ করছে এবং তাদের রিসেন্ট ডেভেলপমেন্ট কি, এই জিনিসগুলো জানা খুব দরকার। আবারও বলি যে আপনি যখন কোম্পানি ইনফরমেশন সার্চ করবেন এবং পড়বেন, তখন আপনার অবশ্যই জানা উচিত কিছু জিনিস। সেটা হচ্ছে যে এই কোম্পানি কত সালে গঠিত হয়েছিল এবং হচ্ছে এটার মূল প্রোডাক্ট বা সার্ভিস কি নিয়ে কাজ করে,
তারপর হচ্ছে এদের হচ্ছে রিসেন্ট কোনো ডেভেলপমেন্ট আছে কিনা, বা ওরা হচ্ছে কিছু অ্যাচিভমেন্ট হয়ে পেয়েছে কিনা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে একটা বড় অ্যাওয়ার্ড পেয়ে যায়, কোনো কোনো কোম্পানি একটা বিভিন্ন জায়গা থেকে রিকগনিশন পায়, তো তারা এক্সপেক্ট করে যে আমরা যে একটা অ্যাওয়ার্ড পেলাম, তো এই অ্যাওয়ার্ড পেয়েছি এই সম্পর্কে জব সিকাররা জানে কিনা। আপনি যদি বলেন যে আচ্ছা, ওরা যদি বলে যে আমাদের কোম্পানি সম্পর্কে কিছু জানেন, এটা কিন্তু জিজ্ঞেস করতেই পারে। কারণ অনেকে বেখেয়ালি ভাবে ইন্টারভিউতে চলে যায় যে আচ্ছা, আমাকে সিভি নিতে বলেছে, আমি একদম ফিটফাট হয়ে গেলাম, যে কথা বলা শুরু করে দিলাম। এইটার চেয়ে কিন্তু বেটার এরকম হয়, বা যদি আপনি সার্চ করে যান, ইনফরমেশন জেনে যান, এবং আপনি সার্চ করতে গেলে ওদের ফ্রন্ট পেজে পেয়ে যাবেন ওদের অ্যাচিভমেন্ট। কারণ রিসেন্ট ডেভেলপমেন্ট বা ওরা হচ্ছে যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকে 1-2 মাস আগে, কোনো স্বীকৃতি পেয়ে থাকে, তাহলে সেটা ওরা অবশ্যই ফ্ল্যাশ করে ওরা ওদের ওয়েবসাইটে প্রথমে ওরা রাখবে। ওটা ওয়েবসাইট, ফেসবুক পেজ তো আছে, বাট বেটার হয় ওয়েবসাইট থেকে ইনফরমেশন গুলো জেনে গেলে। তাহলে দুটো স্টেপ ক্লিয়ার। ইন্টারভিউ কল পাওয়ার পরে প্রথমটা হচ্ছে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করেছিলেন সেটা দেখবেন, তারপরে হচ্ছে ওই ইনফরমেশন কালেক্ট করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে। এবারে খেয়াল করুন যে আমি কেন বলেছিলাম যে জব পোস্ট টাইটেল দেখতে। পোস্ট টাইটেল দেখে আপনি যখন গুগল করা শুরু করবেন কোম্পানি ইনফরমেশন, তখন সাথে সাথে আপনি এটাও আবার সার্চ করবেন যে ধরুন আপনি অ্যাডমিন এক্সিকিউটিভ, বা আপনি হচ্ছেন এইচআর এক্সিকিউটিভ, বা একজন সাধারণ এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করেছিলেন, মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে। তো আপনি তখন গুগলে সার্চ করে দেখবেন ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ মার্কেটিং এক্সিকিউটিভ। যেই পোস্টে আপনি অ্যাপ্লাই করুন না কেন, যদি গ্রাফিক্স ডিজাইনার পোস্টে অ্যাপ্লাই করুন, যদি কন্টেন্ট ক্রিয়েটর পোস্টে অ্যাপ্লাই করুন, তাহলে আপনি সবার আগে দেখবেন, যেমন আজকাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্টে লোক নেওয়া হয়, সিস্টেম অ্যানালিস্ট, মানে কি নেই, সব জায়গাতেই কন্টেন্ট রাইটার, সব জায়গাতে লোক নেওয়া হচ্ছে। তো আপনি অবশ্যই গুগলে যখন কোম্পানি ইনফরমেশন সার্চ করবেন, সাথে সাথে আপনার পোস্ট দিয়েও সার্চ করবেন যে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্যাট পোস্ট, আপনার এই পোস্টের নাম দিয়ে, যেমন ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ গ্রাফিক্স ডিজাইনার, এইভাবে সার্চ করবেন। এর ফলে হবে কি, তাহলে আপনার ওই পোস্টে কি কি দায়িত্ব কর্তব্য থাকে ওটা আপনি এক নজরে জেনে গেলেন। এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। তাদের কিন্তু জিজ্ঞেস করবে, তারা কিন্তু এটা জিজ্ঞেস করে যে বলুন তো এই পোস্টে কিছু এক্সপেক্টেড ডিউটিস বা আপনার কি করতে হতে পারে, কোনো আইডিয়া আছে? অনেকে কিন্তু এরকম জিজ্ঞেস করতে পারে যে আপনি কতটুকু প্রিপেয়ার্ড, এটাই ওরা জানবে। সো ডেফিনেটলি জব পোস্ট টাইটেল সম্পর্কে জানবেন এবং ওই পোস্ট দিয়ে সার্চ করবেন, আর হচ্ছে কোম্পানি ইনফরমেশন তো জানবেনই। এরপরে আরো কিছু জিনিস খেয়াল করবেন, যে হিস্টোরি, কোম্পানির ভিশন, এগুলো যদি হিস্ট্রিতে যেটা বললাম যে কবে গঠিত হয়েছিল, কিভাবে গঠিত হয়েছিল, বিশাল আপনাকে মুখস্থ করতে হবে, নট লাইক দ্যাট। অনেক বড় বড় কথা থাকে, আপনি দুটো লাইন বা একটা লাইন বললেও তারা ইমপ্রেসড হবে, কারণ তারা জানবে যে আপনি নিশ্চয়ই মুখস্থ করে সবকিছু আসবেন না। আর যদি মুখস্থ করে আসেন, স্পন্টেনিয়াস না বলতে পারেন, তাহলে কিন্তু আমার বিপদ। ভাববে যে একই একদম যা জিজ্ঞেস করছি টু দা পয়েন্টে লাইন বাই লাইন বলে দিচ্ছে, কোনো আবেগ নাই, বা নিজে থেকে কিছু বলছে না, বা কথাগুলো ইন্টারেস্টিং শোনাচ্ছে না, মানে মুখস্থ বিদ্যা আর নিজে থেকে লেখা পরীক্ষায় যেরকম, ব্যাপারটা সেরকম। সো হিস্ট্রি জেনে যাবেন, 2-3টা লাইন বললে ওরা খুশি হবে। আর ভিশন হচ্ছে যে ওদের কোম্পানির মিশন ভিশন কি সেটা সম্পর্কেও জেনে যাবেন। এগেইন এটা আপনার মুখস্থ করতে হবে না, যা আছে পড়ে যান, যেন আপনি আপনার ভাষায় বলতে পারেন। এরপরে নাম্বার 3 হচ্ছে রানিং প্রজেক্টস, যেটা বলছিলাম যে বর্তমানে তারা কি নিয়ে ব্যস্ত। যদি কোনো এনজিও হয়ে থাকে তাহলে দেখা যাবে ওরা বিভিন্ন ধরনের কাজ করছে, তো ওরা কি ধরনের কাজ করে সেটা আপনার জানা জরুরি। তাহলে ওরা খুশি হবে যে আমরা কি নিয়ে কাজ করছি, কি নিয়ে ব্যস্ত আছি, এই ক্যান্ডিডেটটা সব দেখে শুনে এসছে। তারপরে হচ্ছে ফিউচার টার্গেটস অফ দ্য কোম্পানি, ভবিষ্যতে কি করতে চায় এটাও কিন্তু দেখে রাখবেন, কারণ ওই ওয়েবসাইটেও লেখা থাকে যে উই এইম টু, বা আওয়ার টার্গেট ইজ টু ডু দিস থিং উইদিন নেক্সট 5 ইয়ার্স, আগামী 5 বছরে আমরা এটা করতে চাই, বা আমরা এই ধরনের কাজ হাতে নিয়েছি যেন আমরা ভবিষ্যতে এটা করতে পারি। এই ধরনের লেখা যদি কোথাও থাকে ওটাও ভালো করে দেখে যাবেন, কারণ একটা কোম্পানিতে যাচ্ছেন, সেই কোম্পানিটার ভবিষ্যৎ কি, বর্তমানে কি নিয়ে কাজ করছে, কবে গঠিত হয়েছিল, দ্যাট মিনস পাস্ট, প্রেজেন্ট, ফিউচার যদি জানেন, আপনাকে আর ঠেকায় কে? এই কাজটাই অনেকে করবে না, অনেকে শুধু নাম দেখে যাবে, সরি স্যার সময় ছিল না, না স্যার অ্যাকচুয়ালি দেখতে পাইনি, স্যার খুব তাড়াহুড়া ছিলাম, এক্সকিউজ দিবেন না। কিসের তাড়াহুড়া? জব ইন্টারভিউতে আসছেন, আপনি প্রিপারেশন নিয়ে আসা উচিত, আপনার এটাই প্রায়োরিটি হওয়া উচিত। আর যদি এটা না আনতে পারেন তাহলে বলে দিন, বা তাহলে বোঝা যাচ্ছে যে জি না স্যার আমি আসলে করিনি। কিন্তু এক্সকিউজ দেখিয়ে মনে করবেন না যে পার পেয়ে যাবেন, বরং এক্সকিউজ আরো আপনাকে খুব মানে ব্যাড লাইটে দেখাবে, খারাপ লাইটে দেখা, যে এক্সকিউজ দিচ্ছে, একে তো দেখে আসেনি আবার এক্সকিউজ দিচ্ছে। ব্যস্ততা কি শুধু এরই থাকে, আমাদের থাকে না? সো পোস্টের টাইটেল, কোম্পানি ইনফরমেশন, আর হচ্ছে কোম্পানির ইনফরমেশনের মধ্যে ওই জিনিসগুলো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, আর হচ্ছে ওই পোস্টের ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস, এই জিনিসগুলো খুব ভালো করে জানবেন এবং
এগুলোর হাইলাইটিং পয়েন্টস, কি পয়েন্টস গুলো ডায়েরিতে লিখে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। মাঝে মাঝে দেখবেন যদি আপনি 24 ঘন্টা 48 ঘন্টা সময় পান ইন্টারভিউতে যাওয়ার আগে, তাহলে এটা ভালো করে দেখে যাবেন। এর ফলে হবে কি, আপনার নার্ভাস লাগবে না। এরপরে পরের পয়েন্টটা যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যারেঞ্জ প্রপার ড্রেস অ্যান্ড অ্যাক্সেসরিজ। আপনাকে অবশ্যই একদিন আগে থেকে কিন্তু আপনার ড্রেস এবং অ্যাক্সেসরিজ আপনাকে অ্যারেঞ্জ করে রাখতে হবে। কি পোশাক পরে যাবেন এবং সেই পোশাকটা ধোয়া আছে কিনা, আয়রন করা আছে কিনা, প্রপারলি প্রেসড কিনা, সেই জিনিসটা মানে ওই যে আমরা যেটাকে বলি আয়রন করা, ইস্ত্রি করা, প্রেস করা। তো আপনি প্রপার একটা ড্রেস আপ আপনার দেখবেন একদম শুরু থেকে শেষ। আপনার শার্ট প্যান্ট, আপনার টাই, আপনার সক্স, আপনার শুজ, আপনার ঘড়ি, সবকিছু। আপনি যদি একটা কলম রাখতে চান, টাই রাখতে চান, সবকিছু এভরিথিং ইউ শুড বি 100% কেয়ারিং ফর। আই মিন প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার একটা কেয়ারিং অ্যাটিটিউড থাকা উচিত। প্রত্যেকটা জিনিস আপনার একটা কেয়ারিং অ্যাটিটিউড নিয়ে জিনিসগুলোকে আগে থেকে গুছিয়ে রাখবেন, কয়েক ঘন্টা আগে থেকে, যেন আচ্ছা আছেই তো, ড্রয়ারে আছে, ওয়ার্ড্রোবে আছে, পরে যাবনি, এরকম না। আর অবশ্যই ক্যাজুয়াল ভাবে তো যাবেনই না, যাবেন ফর্মালি। কারণ আপনি যে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার মাঝে কিন্তু ওরা ভবিষ্যৎ এমপ্লয়ি হচ্ছে, এটা মনে রাখবেন। ওরা কিন্তু শুধুমাত্র আপনি কি পরে আসলেন, কতটুকু জানেন, বুদ্ধিমত্তা কি, শুধু এটুকু দেখবে না, এটুকু তো দেখবেই। এর পাশাপাশি ফর্মাল ড্রেসে, অফিসিয়াল ড্রেসে আপনাকে কেমন লাগে, আপনাকে প্রেজেন্টেবল লাগে কিনা, আপনি শার্ট প্যান্ট পরলে আপনাকে সুন্দর লাগে কিনা, আপনি যদি ফিমেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভালো পোশাক পরে গেলে, আপনি যদি ভালোভাবে নিজেকে গ্রুম করে যান, সভ্য ডিসেন্ট ওয়েতে যান, তো ওটাকে মানে ফিউচার এমপ্লয়ি হিসেবে ওদের কাছে কেমন লাগবে সেটাও কিন্তু ওরা চেক করে নেবে। সো ডিসেন্ট ক্লদিং, খুব বেশি চোখে লাগে এরকম কালারের ডিজাইন অবশ্যই পরবেন না। সাধারণত যেটা হচ্ছে কিছু কালার ম্যাটার করে, যেমন গ্রে কালার, তারপর হচ্ছে হোয়াইট কালার, এই জিনিসগুলো ভালো লাগে দেখতে, স্কাই ব্লু কালার, এই জিনিসগুলো চোখে ভালো লাগে। খুব বেশি ডিপ কালারে কিছু পরবেন না যেন চোখে না লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রপার ড্রেস আপ এবং অ্যাক্সেসরিজ। আপনি কি কি নেবেন না নেবেন, যেমন ফাইল রাখতে হয়, কিছু পেজ রাখতে হয়, তারপর হচ্ছে পেন রাখতে হয়। কারণ বলা যায় না, যদি কিছু লিখতে দেয় আপনাকে, ওদের কাছে কলম, পেন্সিল, খাতা চাওয়ার চেয়ে আপনার কাছ থেকে ওটা ইউজ করাটা বেটার না? সো আপনি নিজে থেকে অ্যাক্সেসরিজ নিয়ে যাবেন। কিছু অ্যাক্সেসরিজ বলতে বোঝাচ্ছি মানে আশেপাশের জিনিসপত্র, যেমন আপনার একটা হাত ঘড়ি থাকবে, আপনার কলম থাকবে, আপনার একটা ফাইল থাকবে, সেই ফাইলের মধ্যে আপনার সিভি, চাক বা না চাক, আপনি আপনার সিভিটা প্রিন্ট করে নিয়ে যাবেন, সার্টিফিকেটস এর সবকিছু অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনার আরো কিছু ট্রেনিং থাকলে সেটাও নিয়ে যাবেন, কিছু লুজ পেজ নেবেন এবং হচ্ছে কলম নেবেন। এইগুলো নেওয়া খুবই জরুরি। এবং আপনার ছবি তো থাকবে আপনার সিভির সাথে, ওটা তো আর নাই বললাম। তো এগুলো একদম আগে থেকে, এবং ফাইলটাও দেখবেন খুব ডিসেন্ট এবং ফর্মাল অফিসিয়াল ফাইল যেন হয়। একদম ক্যাটকেটা কালারের, লাল রঙের, সবুজ রঙের, টিয়া রঙের, চোখে লাগে এরকম যেন না হয়, পুরনো যেন না হয়। একটা ফাইল কিনেই নেন, আপনি একটা ফোল্ডার কিনেই নেন, যেটা হচ্ছে শুধুমাত্র আপনি ইন্টারভিউ পারপাস ইউজ করবেন। মোট কথা আপনাকে দেখতে যেন পুরোপুরি মনে হয় যে হ্যাঁ, হিয়ার ইজ কামিং দ্য ফিউচার এমপ্লয়ি, আর ফিউচার এমপ্লয়িকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, হি ইজ ইট আর শি ইজ ইট, এরকম যেন ওরা মনে করে। এরপরে হচ্ছে প্রিপেয়ার এ ফাইল উইথ সিভি অ্যান্ড সার্টিফিকেট, যেটা বলছিলাম নাম্বার 2। আসলে নাম্বার 2 আর 1 আমি এক করেই বলছি আপনাদের উদ্দেশ্যে, যে অ্যাক্সেসরিজটাই হচ্ছে এই জিনিসগুলো, ওই যে আপনার কি কি রাখবেন সাথে। তো আপনার সিভি, যেটা বলছিলাম যে সিভি ওরা চাক বা না চাক আপনি কিন্তু নিয়ে যাবেন একটা প্রিন্ট করে, সার্টিফিকেটস এর ফটোকপি নেবেন, মেন কপি নেবেন না। এরপরে নাম্বার 3 তে দেখুন, স্প্রে এ ডিসেন্ট পারফিউম। স্প্রে এ ডিসেন্ট পারফিউম মানে হচ্ছে যে আপনি একটা পারফিউম তো অবশ্যই দিয়ে যাবেন, কিন্তু ডিসেন্ট হইতে, আবারও বলছি, বিকজ ইট শুড নট বি দ্যাট মাচ লাউড অ্যান্ড দ্যাট মাচ ডিপ অ্যান্ড দ্যাট মাচ, আই মিন ইট শুড নট বি ইন আ হেভি ওয়ে স্প্রেড অন ইউর বডি। খুব বেশি মাত্রা যেন আপনার শরীরে না থাকে, কারণ ভালো পারফিউম হলেও যদি আপনি ঢোকা মাত্র সেটা থেকে খুব কড়া গন্ধ বের হয়, এটা কিন্তু মানে পুট অফ করে ফেলে তাদেরকে, মানে তখনই বিরক্ত বোধ করবে তারা। একটা সুইট পারফিউম, একটা ডিসেন্ট পারফিউম ডিসেন্ট মাত্রায় দিয়ে যাবেন, কারণ পারফিউম কিন্তু অনেকক্ষণ ধরে লাস্টিং থাকে। এবং দেখা যাচ্ছে আপনি যদি ঘরে থেকে পারফিউম দিয়ে যান, তাহলে দেখা যাচ্ছে আপনি যদি রাস্তায় থাকেন, রোদে পড়েন, তারপর যাচ্ছেন বাসে করে বা গাড়িতে করে, রিক্সায় করে, সিএনজিতে করে, যেখানে যাচ্ছেন, তো আপনার শরীর যদি সুয়েটিং হয়, তার সাথে যদি কড়া পারফিউম থাকে, তো আপনি বুঝতে পারছেন কি পরিমাণে হরিবল একটা এক্সপ্রেশন হবে আপনাকে দেখে তাদের, এবং আপনি নিজেও নিজের বডি অর্ডারে বিরক্ত বোধ করবেন। এগুলোতে লজ্জার কিছু নেই, এটা সত্যিকারের কথা। আপনি লাউড পারফিউম কখনোই ইউজ করবেন না, হালকা পারফিউম দিয়ে যাবেন এবং পারফিউমটা আপনার সাথেই রাখবেন। বেটার হয় যদি আপনি বাসা থেকে পারফিউম না দিয়েও বের হন। আপনি যেটা করবেন দেখুন, তারপর আমি কি বলেছি, যে রিচিং 20 মিনিটস আর্লি। দুপুর 2টা যদি আপনার ইন্টারভিউ থেকে থাকে বা বেলা 3টা যদি থেকে থাকে, আপনি
চেষ্টা করবেন ওই হচ্ছে 2:40-এর মধ্যে পৌঁছাতে। 2:40-এ পৌঁছায় আপনি বসবেন, সবার আশেপাশে দেখবেন কে কি করছে, এবং যখন আপনার টার্ন আসবে, কারণ 3টা বললে সবসময় 3টায় যে হবে তা না, কখনো আগেও হয় যদি সিরিয়ালে আর কেউ না আসে, মাঝখানে কেউ যদি মিসিং থাকে, অথবা কখনো 10-15 মিনিট, 15-20 মিনিট, 25 মিনিট পরেও হতে পারে। সো আপনি যখন আপনার টার্ন আসবে তখন আপনি হালকা করে একটু ফ্রেশন আপ হবেন, মানে একটু 10 মিনিট আগে থেকেই যদি আপনি বুঝতে পারবেন যে আপনার সিরিয়াল 15 নাম্বার, তো যখনই 13 নাম্বার যাবে বা 12 নাম্বার যাবে, ওই সময় আপনি একটু ফ্রেশ হয়ে আসবেন, ওয়াশরুমে যাবেন, একটু ফ্রেশ হবেন, মুখে একটু পানি দিবেন হালকা, সেটা মুছবেন ঠিক মতো, পোশাক আশাকে কোথাও যেন পানির ছিটা লেগে না থাকে, তারপর হালকা পারফিউম দিয়ে লাস্ট নিজেকে একটু দেখবেন, সেলফি ক্যামেরা দেখে নেবেন, তারপরে একদম ফ্রেশ হয়ে বসে থাকবেন, তারপর আপনার টার্ন আসলে আপনি যাবেন। এখন কথা হচ্ছে এত কিছু আমি কেন করব? অবশ্যই করবেন, কেন করবেন না? কারণ দিস ইজ ইয়োর চান্স টু ইমপ্রেস আদার পিপল বাই ইয়োর লুক, বাই ইয়োর ফ্রেশনেস, অ্যান্ড বাই ইয়োর পারফরমেন্স, বাই ইয়োর মেরিট, কোয়ালিটি, এভরিথিং। আপনার ভিতরে কোয়ালিটি আছে, আপনার ফ্রেশনেস আছে, আপনাকে পোশাক আশাক করলে ভালো লাগে, আপনাকে ফর্মাল পোশাকে ভালো লাগে, তো আপনি কেন এটা ইমেজটা বা আপনার এই সুযোগটা কেন মিস করবেন? মানে কেন আপনি ইমপ্রেস তাদেরকে করবেন না? তো খেয়াল রাখবেন, এই জিনিসগুলো খুবই জরুরি। আর হচ্ছে যেটা বলছিলাম, লাস্ট পয়েন্টে খেয়াল করে দেখেন যে ফ্রেশন আপ বিফোর এন্টারিং ইনটু দ্য ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে একটু ফ্রেশন আপ হবেন। ফ্রেশন আপ বলতে এটাই বোঝাচ্ছিলাম যে একটু মুখে পানির ঝাপটা দিয়ে চুলটা ঠিক মতো রেখে, তারপরে হচ্ছে পানির দাগ যেন কোথাও না থাকে, হালকা পারফিউম দিয়ে ওয়েট করবেন। কারণ এটা একটা প্লিজিং এক্সপিরিয়েন্সেরও ব্যাপার। আপনি নিজেই খেয়াল করে দেখেন, আপনি যদি রিক্রুটার হন বা আপনি যদি ইন্টারভিউয়ার হন, আপনার সামনে একজন ইন্টারভিউই আসলো এবং সে খুবই একদম মনে করেন একদম যা তা অবস্থা, তার চোখে মুখে দেখে মনে হচ্ছে যে মুখটা ধুয়ে আসেনি, চুলটা এলোমেলো, হ্যাঁ সে ফর্মাল ড্রেস পরে এসছে ঠিকই, কিন্তু তাকে দেখে সবকিছু দেখে ভালো লাগছে না এবং মনে হচ্ছে যে যত্নের অভাব ছিল। এই জন্য বলা হচ্ছে যে ফ্রেশন আপ, নিজেকে ফ্রেশন আপ করবেন, তারপর হচ্ছে একটু সবকিছু নিজেকে দেখবেন, লাস্ট মোমেন্টে সেলফি ক্যামেরা দেখে নেবেন যে ঠিক মতো লাগছে কিনা, কোনো ভেজা দাগ কোনো কিছু আছে কিনা, সবকিছু মুছে তারপরে সুন্দর হালকা অল্প একটা পারফিউম দিয়ে তারপরে এন্টার করবেন। এখানে আরেকটা কথা লক্ষণীয়, সেটা হচ্ছে যে আপনি যখন যাবেন তখন কিন্তু আপনার আগে পরে যারা বের হয়ে যাচ্ছে, আগে স্পেশালি তাদের সাথে যোগাযোগ রাখবেন। ওই যে 20 মিনিট আগে বলেছিলাম না, তার 5 মিনিট কিন্তু হচ্ছে ফ্রেশন আপের জন্য, আর 10-15 মিনিট রাখবেন হচ্ছে আপনি আপনার আগে যারা যাচ্ছে তাদের সাথে যোগাযোগ রাখার জন্য। কম সময় হলে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখবেন এবং একটা রিলেশনশিপ মেনটেন করবেন। এটা জরুরি এই জন্য যে পরবর্তীতে আপনি জন্য তাদের সাথে কথা বলতে পারেন, যে কি জিজ্ঞেস করেছিল বা কি হলো, সেই জিনিসটা কেমন ছিল, এবং তারা দেখবেন অনেক কথা বলবে, এবং এটা একটা ভালো ইনফরমেশনের সোর্স আপনার জন্য। কারণ এরা কিন্তু পরে আবার মানুষে বলে দেয় যে ওই জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে এরকম বলেছিল, সেরকম বলেছিল, ওটা বেশ ভালো ছিল। কেউ যদি একদিন আগে আরেকটা জায়গা থেকে ইন্টারভিউ দিয়ে আসে, কেমন ছিল সেই জায়গাটা, এটা যখন সে বলবে, এটা কিন্তু আপনার জন্য একটা নলেজ হয়ে যাচ্ছে। আপনি সিম্পলি এক জায়গায় বসে 2 জায়গার খবর পেয়ে যাচ্ছেন যে মানুষ কোথায় কোথায় গিয়েছে, সেই জায়গাগুলো কেমন ছিল। সো আপনার আগে যারা যাবে তাদের সাথে তো কথা বলবেন, একটু জিজ্ঞাসা করবেন, এইভাবে আর কি একটা সম্পর্ক মেনটেন করবেন, এটা কাজে লাগে। যেমন আমি আমার কথা বলি, আমি 2009-এর দিকে এইচআর এক্সিকিউটিভ হিসেবে এক জায়গায় জয়েন করেছিলাম, একটা রিয়েল এস্টেটে। 7 দিন না 8 দিন যেন কাজ করেছিলাম, দেন আমি বুঝতে পারলাম যে দ্যাট ফিল্ড ইজ নট ফর মি, ওই জবটা আমার জন্য না। দেন হোয়াট হ্যাপেন্ড, তারপর হচ্ছে আমি ওটা কুইট করলাম, তারপরে আমি টিচিং এ আসলাম, অ্যান্ড স্টিল মানে ইটস 12 ইয়ার্স প্লাস রানিং, আই এম হ্যাপি এবং আমি স্যাটিসফাইড, এবং আমার মনে হয় যে আমার প্যাশনের জায়গায় আমি আছি। দ্যাটস ওয়াই আই নেভার ফিল টায়ার্ড। আমি সারাদিন কাজ করলেও আমার কখনো ক্লান্তি লাগে না, কারণ প্রতিদিন যখন আমি একটা ক্লাসরুম ভর্তি ছেলে মেয়ে দেখতে পাই, ইয়াং ছেলে মেয়ে দেখতে পাই, আমার খুব ভালো লাগে যে ছেলে মেয়েগুলো লেখাপড়া করছে, এরা কয়েকদিন পরে প্রফেশনাল হবে, এদেরকে অনেক কিছু শেখানোর বাকি, এদেরকে আমি আমার থটস দিয়ে দুনিয়াটাকে দেখাতে পারি, এদেরকে আমি নতুন নতুন অনেক কিছু লেসন দেওয়ার জন্য রেডি করতে পারি, পৃথিবীতে কত বৈচিত্র্যময় জিনিস আছে, এদেরকে আমি সেটার সাথে পরিচয় করে দিতে পারি। তো এটা হচ্ছে আমার প্যাশনের জায়গা ছিল, দ্যাট ইজ ওয়াই আই লাইক মাই প্রফেশন, এবং এই জন্য আমার জবটা আমার কখনোই খারাপ লাগে না। বাট ওই 7 দিন আমার হরিবল গেছে, কারণ ওই 7 দিন আসলে আমার ভালো লাগেনি, কারণ ওটা আমার ফিল্ড ছিল না। তো এই জন্য বলছিলাম, এবং কিন্তু আচ্ছা, যে কথা বলতে চাই, একটা কথা বলছিলাম, ওই 7 দিনে আমার 2জন কলিগ হয়েছিল, মনে পড়ে আমি ছিলাম জুনিয়র এক্সিকিউটিভ এবং আমার সাথে একটা সিনিয়র এক্সিকিউটিভ আপু ছিল, আমরা স্টিল কানেক্টেড। 12 বছর হয়ে গেল, আমি তার সাথে সেকেন্ড টাইম আর কখনো দেখা হয়নি, কিন্তু এখনো আমরা ফেসবুকে কানেক্টেড, যোগাযোগ হয়, কথাবার্তা হয়, সেই প্রতিষ্ঠানের কি অবস্থা, এবং সে বলে যে আমি অনেক প্রাউড ফিল করি যখন আমি বলি যে আমার জুনিয়র কলিগটা এখন একটা ভার্সিটিতে পড়ায়, সে এখন এরকম একটা পজিশনে আছে, আমার খুব ভালো লাগে, এবং আমিও তাকে দেখে প্রাউড ফিল করি যে সে ওই প্রতিষ্ঠানে এখনো আছে এবং সেও ভালো করছে। তো এই রিলেশনশিপটা কাজে লাগে। এবং আমি আপনাদেরকে বলি যে এই যে সে আমার আগে গিয়েছিল ইন্টারভিউতে, সে 2009-এর কথা বলছি, তারপরে
তার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপু কি জিজ্ঞেস করলো না করলো। এটা আমার এতই কাজে লাগলো যে আমি যখন টিচিং এ আসলাম এবং আমাকে যখন প্রতি বছর রিসার্চ করতে হয়, বিভিন্ন আর্টিকেল লিখতে হয় গবেষণা ধর্মী, তখন আমি অনেক গবেষণার সোর্স তার কাছ থেকেও পাই। যে আপু আমাকে তো একটু সার্ভে করতে হবে, আপনি একটু বলেন না এখন প্রতিষ্ঠানের কি অবস্থা, কিভাবে এটা হচ্ছে সেটা হচ্ছে। আমি ইনসাইডার স্টোরি গুলো তার কাছ থেকে পাচ্ছি। সো এই জন্য বলছিলাম যে রিলেশনশিপ মেনটেন করা খুব জরুরি। আর যখন ইন্টারভিউতে যাবেন, আশেপাশে আপনার যখনই দেখবেন যে ফ্রি মাইন্ডেড কিছু মানুষ আছে, বা একটু সবার সাথে আপনি নক করে দেখবেন যে কে ফ্রেন্ডলি, কে কথা বলতে চায়, যোগাযোগ রাখবেন, এটা আপনারই ভবিষ্যতে কাজে দেবে। সো দিস ইজ হাউ ইউ ক্যান প্রিপেয়ার ফর ইয়োর জব ইন্টারভিউ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।